ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে কি আমাদের গাইডের রুলস গুলো মাথায় রাখতে পারে না, কিংবা বিভিন্ন বিশাল বিশাল রুলস গুলো মাথায় রেখে প্রয়োগ করতে পারে না, মাথায় রাখতে পারলেও প্রশ্নে গিয়ে প্রয়োগ করতে পারে না। তো আমি এই বোর্ড প্রশ্নগুলো সলভের মাধ্যমে তোমাদের প্রয়োগগুলো দেখিয়ে দিব। এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের প্রতিটি টপিকের উপর আমরা বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে শর্টকাট টেকনিক দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল আর ফাইন। এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ফ্রি কোর্সের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকের ভিডিওতে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকের আলোকে একটি বোর্ড প্রশ্ন সলভ করে দেখাবো, যে বোর্ড প্রশ্নটি আমাদের কুমিল্লা বোর্ডে 2025 সালে এসেছে। তো এই বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন শর্টকাট টেকনিক দেখিয়ে দিব। তো তাছাড়াও আমরা গত ক্লাসে চট্টগ্রাম বোর্ড 2023-এ যে প্রশ্নটি এসেছে সেটি সলভের মাধ্যমে বিভিন্ন শর্টকাট টেকনিক দেখেছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে কি আমাদের গাইডের রুলস গুলো মাথায় রাখতে পারে না, কিংবা বিভিন্ন বিশাল বিশাল রুলস গুলো মাথায় রেখে প্রয়োগ করতে পারে না, মাথায় রাখতে পারলেও প্রশ্নে গিয়ে প্রয়োগ করতে পারে না। তো আমি এই বোর্ড প্রশ্নগুলো সলভের মাধ্যমে তোমাদের প্রয়োগগুলো দেখিয়ে দিব। এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের প্রতিটি টপিকের উপর আমরা বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে শর্টকাট টেকনিক দেখিয়ে দিব। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। তো চলো আমরা দেখি শর্টকাট টেকনিক। এটা হচ্ছে এই কুমিল্লা বোর্ডে 2025 সালের প্রশ্ন। তো দেখা যাচ্ছে a teacher dash compare with an architect। তাহলে আমাদের বুঝতে হবে এটা একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে এটা একটা অবজেক্ট রয়েছে, আর তাছাড়াও a teacher এটা একটা নিষ্ক্রিয় সাবজেক্ট। আমরা তো জানি নিষ্ক্রিয় সাবজেক্ট থাকলে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স অর্থাৎ প্যাসিভ টেন্স। আমরা তো জানি অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। কাউকে নিয়ে যদি আমরা সরাসরি কথা বলি, অন্যের কথা যদি আমরা বলি, সে অবশ্যই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। যেমন একজন টিচারকে নিয়ে আমরা কথা বলছি, অবশ্যই টিচার একটা নিষ্ক্রিয়। তাহলে এটা একটা নিষ্ক্রিয় সাবজেক্ট। এরপর প্রিপজিশনের পর অবজেক্ট রয়েছে, তার মানে এখানে অবশ্যই প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী হবে। তো আমি যদি তোমাদেরকে প্যাসিভ স্ট্রাকচার দেখাই, এখানে অবশ্যই একটা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় সাবজেক্ট থাকবে, প্লাস বিভার প্লাস V3 প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। ভালো করে খেয়াল করবা, এই স্ট্রাকচারটা যেখানে পড়বে সেটাই প্যাসিভ বাক্য। শুরুতে নিষ্ক্রিয় সাবজেক্ট, যেমন টিচার একটা নিষ্ক্রিয় সাবজেক্ট, তারপর শেষে অবশ্যই প্রিপজিশন থেকে একটা অবজেক্ট থাকবে, মাস্ট। এটা অবশ্যই মাস্ট, মানে প্যাসিভের যে কোনো বাক্যে এই তিনটা জিনিস থাকবে, শেষে প্রিপজিশন অবজেক্ট, শুরুতে কি নিষ্ক্রিয় সাবজেক্ট। তাহলে অবশ্যই সেখানে কি হবে বিভার্ব এবং V3। আমরা তো জানি সব প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী বিভার্ব এবং V3 নিব, তাই আমরা এখানে বিভার্ব নিব। V3 কম্পেয়ারের V3 হচ্ছে কম্পেয়ার্ড। এখন কোয়েশ্চন স্যার বিভার্ব হিসেবে কি নিব, তো সেটা আমি বলতেছি। বিভার্ব হিসেবে কিন্তু 5টা সদস্য, বিভার্বের 5টি সদস্য এম ইজ আর ওয়াজ ওয়্যার। কোনটা তোমরা নিবা সেটা নেওয়ার জন্য অবশ্যই জানতে হবে বেসিসটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করতেছে নাকি পাস্ট টেন্স ইন্ডিকেট করতেছে। পরীক্ষা সেন্টারে তোমাদের প্রথম কাজ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের বেসিসটা অতীতের কোনো ঘটনা নিয়ে নাকি বর্তমানে কোনো ঘটনা নিয়ে। যদি বর্তমানে কোনো ঘটনা, সাধারণ কোনো ঘটনা, সত্য কোনো ঘটনা, এই ধরনের প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করার মতো কোনো ঘটনার বেসিস হলে সেখানে বেশিরভাগই কিন্তু B1 হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আর যদি অতীতের কোনো ঘটনা নিয়ে আসে, সেখানে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V2 দিবা। এটা একদম সিম্পল বিষয়। অতীতের কোনো ঘটনা কাজী নজরুল ইসলামকে নিয়ে, কিংবা কোনো স্টোরি যেগুলো ঘটে যাচ্ছে, মানে ঘটে যাওয়া কোনো ঘটনা, এটা তো অবশ্যই অতীত। এক কথায় যদি বলি, অতীত নির্দেশক কোনো প্যাসেজ আসলে পরীক্ষায়, সেখানে বেশিরভাগই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে, অর্থাৎ V2 হবে। আর বর্তমানের কোনো ঘটনা, সাধারণ কোনো ঘটনা, চিরন্তন সত্য কোনো ঘটনা, বৈজ্ঞানিক কোনো ঘটনা, এই সম্পর্কে প্যাসেজ আসলে, যেমন মোবাইল ফোন, ট্রাফিক জ্যাম, এগুলো তো আমাদের সাধারণ অভ্যাসগত বা চিরন্ত সত্য, ঠিক আছে। এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ভার্বের বেস ফর্ম কনসিডার করবা। তো তারই সুবাদে আমরা বিভার্ব হিসেবে 5টা সদস্যের মধ্যে ওয়াজ ওয়্যার বাদ দিব, যেটা প্রেজেন্ট ইন্ডিকেট করতেছে। তাই আমরা অ্যামিজার থেকে একটা নিব। এখন টিচার অবশ্যই কি হবে সিঙ্গুলার থার্ড পারসন, তাই আমরা অ্যামিজার থেকে ইজ হবে। তাহলে এখানে হবে যে ইজ কম্পেয়ার্ড, টিচার ইজ কম্পেয়ার্ড। তোমরা অ্যান্সারটা অবশ্যই খেয়াল করবা, ইজ কম্পেয়ার্ড।
উইথ অ্যান আর্কিটেক্ট। তারপর টিচার্স ড্যাশ দ্য আর্কিটেক্টস অফ আ নেশন। এখানে দেখো টিচার্স আমাদের রুলস অনুযায়ী আছে নিষ্ক্রিয় সাবজেক্ট, এরপর ড্যাশ দ্য আর্কিটেক্টস অফ প্রিপোজিশন অ্যান্ড নেশন অবজেক্ট। আমাদের রুলস অনুযায়ী পড়ছে না? এখানেও আমরা বি নাম্বার কি করব, বিভার নিয়ে বি3 নিব। তাহলে অবশ্যই খেয়াল করবো আমরা আগের এটাতে ইস নিয়ে বি3 দিয়েছি, এখানেও কি ইস নিয়ে বি3 দিব না, কারণ এখানে টিচারটা থার্ড পারসন সিঙ্গুলার না, টিচার্স হচ্ছে প্লুরাল, তাই আমরা আর নিব। টিচার্স আর কল্ড, টিচার্স আর কল্ড। তোমরা অবশ্যই এটা উত্তর খেয়াল করবো, আমি না লিখলেও চলতেছে। টিচার্স আর কল্ড দ্য আর্কিটেক্টস অফ আ নেশন। দে ড্যাশ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড আ নেশন। এটা দেখে বুঝতেছো মানে তারা কি করে, একটা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পালন করেছিল না, পালন করবেও না, পালন করে। সাধারণ একটা বাক্য, সত্য একটা বাক্য, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রেস্ট্রিকশন অনুযায়ী বি1 হবে। তো বি1 হচ্ছে আমাদের প্লেই নিব, যেহেতু তার পারসন সিঙ্গুলার না, এস বাই এস যোগ হবে না। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড আ নেশন। দে আর ইউজড ড্যাশ মেক ইলিটারেট পিপল অর্থলি সিটিজেন্স। তাহলে আমি যদি দেখি এখানে আর ইউজড, আর মানে বিভার কি ইউজড, তাহলে আমরা তো একটা স্ট্রাকচার অলওয়েজ জানি, সেটা হচ্ছে বি ইউজড টু, এটা অলওয়েজ এভাবে থাকে, এরপর অবশ্যই বি1 হয়, এরপর কি হয় বি1 হয়। তাহলে আমি যদি এখানে কোনো একটা অংশ বাদও দিয়ে দিই, তোমার কানেক্ট করতে হবে, বি ইউজড দিয়ে দিলে বাকিটা যদি না দিই তোমার অবশ্যই এটা নিতে হবে। তুমি এটা স্ট্রাকচারটা মাথায় রাখবা, বি ইউজড টু এর পর বি1 হয়। তো বাক্যে দেখা যাচ্ছে ইউজড নিচে আর কিছু দেয় নাই, এই যে আর হচ্ছে বিভার, তো বি ইউজড দিছে, বাকিটা ইনকমপ্লিট। তাহলে তুমি অবশ্যই কি করবা, বি ইউজ দেখেছো টু বি1 নিয়ে নিবা, টু মেক, টু মেক আনডাউটলি। এরপর দেখা যাচ্ছে দ্য টিচার্স হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। আবার দেখো দ্য টিচার্স নিষ্ক্রিয়, একটু আগে আমি যেটা দেখেছিলাম প্রথমে, দ্য টিচার্স নিষ্ক্রিয় বাক্য, নিষ্ক্রিয় সাবজেক্ট, এরপর ইন হচ্ছে প্রিপোজিশন, এরপরে এটা অবজেক্ট। কারণ আনডাউটলি এখানে আবার বিভার বি3, অর্থাৎ বিভার প্লাস বি3 প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী আর কি। তো প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী টিচারের সাথে যে টিচার্স প্লুরাল, তাই আর, এরপর হোল্ডের বি3 হচ্ছে হেল্ড, ওকে, আর হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, দে আর হ্যাবিচুয়েটেড টু লিড। তাহলে এখন এখানে আরেকটা রুলস, হ্যাবিচুয়েটেড হচ্ছে আমাদের একটা রুলস রয়েছে, হ্যাবিচুয়েটেড টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাবিচুয়েটেড প্লাস ভার্বের সাথে আইএনজি, এই নোটটা অবশ্যই মনে রাখবা। এই নোটের সাথে আরো কিছু নোট মনে রাখবা, শুধু হ্যাবিচুয়েটেড টু এর পর ভার্বের সাথে আইএনজি হয় না, অবশ্য অনেকে জানা আছে। লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, প্রেফারড টু, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আরো রয়েছে উইথ এ ভিউ টু। তোমরা যারা আমাদের মানে রুলস এর ক্লাসগুলো করেছো, আমরা কিন্তু প্রথম 3টা লেকচারে রুলস গুলা, মানে আমাদের রুলস বলতে আবার কি রকম রুলস, গাইডের থেকে অবশ্যই ভিন্ন, অন্যান্যদের থেকে অবশ্যই ভিন্ন। যে রুলস গুলা পড়লে তুমি নিজে আরো পড়তে চাইবে, তুমি নিজে ইংলিশকে লাভ করবে, লাইক করবে, কারণ এমন সহজভাবে বোঝানো হয়েছে। তো ওই রুলসে আমি বলেছিলাম এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ একটা গ্যাপসে তো 6 ধরনের রূপ থাকতে পারে, একটা ফিল ইন দ্য গ্যাপসে মানে এই গ্যাপটাতে 6 ধরনের ভার্ব হইতে পারে এই ফরগেটের। তো 6 ধরনের এগুলো কি কি সেটাও আলোচনা করেছিলাম। ওই 6 ধরনের ভার্বগুলো কখন কোনটা বসবে সেটাও আলাদা আলাদা করে মাথায় সেট করে দেওয়ার মতো করে পড়িয়েছি। তোমরা যারা ক্লাসগুলো করনি অবশ্যই প্লেলিস্ট চেক করে, ইউটিউবে প্লেলিস্ট চেক করে ক্লাসগুলো দেখে নিবা, ক্লাসগুলো দেখলে এগুলো ইজিলি বুঝতে পারবা। তাহলে আমাদের গেছে
হ্যাবিচুয়েটেড টু এর পর লিডিং, এরপর স্টিল দে ড্যাশ কিপ দ্য লাইট অফ এডুকেশন ড্যাশ বার্ন উইথ আ ভিউ টু ড্যাশ রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি। তাহলে আমি এটা রিল্যাক্সে বুঝাই। দে ড্যাশ মানে কিপ দ্য লাইট অফ এডুকেশন, তারা কি শিক্ষার আলো ধরে রাখে, ঠিক আছে। তাহলে এটা রেখেছিল হবে না, রাখবেও হবে না, রাখে। তাহলে দে কিপ নর্মালি বি1 হবে যেহেতু প্রেজেন্ট টেন্স। দে কিপ আনডাউটলি, দে কিপ দ্য লাইট অফ এডুকেশন। এখন একটা জিনিস বুঝতে হবে, প্রিপোজিশন আছে অফ, যদি প্রিপোজিশনের পর এটা একটা নাউন, কিন্তু আমরা এটা ভার্ব না, প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে সেটা অবশ্যই আইএনজি করে বসাতে হবে, তাই বার্নিং। আমি আগের ক্লাসে চট্টগ্রাম বোর্ড সলভ করতে গিয়ে বলেছিলাম প্রিপোজিশন টু ব্যতীত বাকি সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে। তারই পরিপ্রেক্ষিতে অফ এর পর বার্নিং, উইথ আ ভিউ টু এইখানেই আছে রোজ, উইথ আ ভিউ টু এর পর রিমুভিং, কি রিমুভিং হবে এখানে উইথ এ ভিউ টু। তোমরা রোজের ক্লাস দেখলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে আমাদের গেছে আই নাম্বারটাও গেছে। এরপর ইট ইজ হাই টাইম, উই এরপর চেঞ্জ হবে, কেন হবে বলতেছি, মানে চেঞ্জ মানে বি2 আর কি। কেন বি2 হবে, কারণ আমরা রোজ দেখেছি ইট ইজ হাই টাইম, অনেকবার পড়াচ্ছি। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস বি2, আর যদি সাবজেক্ট না থাকে টু প্লাস বি1, টু প্লাস বি1 তোমার মাথায় রাখবা। তাই আমরা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট উই আছে, চেঞ্জ নিছি। আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার্স ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ। আমি পেজেস বাংলা অনুবাদ সব পড়াচ্ছি না, কারণ তোমাদের শর্টকাট টেকনিক দেখিয়ে দিচ্ছি। বাংলা পড়ার কোনো দরকার নাই, শর্টকাটে কিছু ওয়ার্ড দেখবা, আগের পরের বাক্য দেখবা, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা আগের পরের ওয়ার্ডগুলো কেমন রয়েছে, কোন ফরম্যাটের কোন স্ট্রাকচারে রয়েছে। বাংলা অনুবাদ জানা দরকার নাই ততটা। তো এরপর আমাদের টিচার্স প্লুরাল ফর্ম, টিচার্স বিভার্ব হিসেবে কি বসবে, যেহেতু প্রেজেন্ট টেন্স, আর যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা বি এর মধ্যে অ্যামিলার কনসিডার করব, যেহেতু টিচার্স তাই অ্যামিলার থেকে আর হয়েছে। হাই রেসপেক্ট অ্যান্ড অলমোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ হুইচ উই আর অ্যাপ্ট। এখানে একটা রুলস আছে অ্যাপ্ট টু, মানে বি অ্যাপ্ট, আমি এটাও লিখে দিচ্ছি। ওই বি এস টু এর মতো আর কি, বি অ্যাপ্ট টু প্লাস বি1। তাহলে এখানে বি এফ থাকলে এটার পর টু প্লাস বি1 নোট করবা অবশ্যই। এই যে আর হচ্ছে বিভার অ্যাপ্ট, তাহলে বি অ্যাপ রয়েছে তাই এটা টু প্লাস বি1 হবে, টু ফরগেট। ইজ দ্যাট আ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল, তাহলে হি ইজ স্টিল হিমসেলফ, তাহলে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই স্ট্রাকচার অনুযায়ী আছে। হি ইজ স্টিল, স্টিল থাকলে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে করি। আমাদের যারা রুলস গুলো দেখেছো তারা অবশ্যই বলতে পারবা স্টিল আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে তাছাড়া আমাদের ইজ আছে, ইজ দেখে তো বুঝতেছি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট অ্যামিজার থেকে ইজ, তারপর বারোশো থাকে ইনজি, লার্নিং, লার্নিং হয়ে যাবে। তাহলে হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ। আ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট, আনলেস ইট। এখন আনলেস এর আগে পরে কি, আমাদের অবশ্যই সেম, আনলেস এর আগে যেহেতু রয়েছে প্রেজেন্ট টেন্সের a lamp can never light, can never light, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স, আনলেস এর পরও প্রেজেন্ট টেন্স হবে। তো প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা ইট কন্টিনিউ, তো কন্টিনিউ নিব, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস কন্টিনিউয়াস হবে, কি হবে কন্টিনিউয়াস, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার তাই। তো আশা করি আমরা যে শর্টকাট কয়টা রুলস দেখেছি এই রুলসগুলো প্রয়োগ করে কিন্তু আমরা অবশ্যই খুব সহজ অ্যান্সার করতে পারবো। তো দুইটা বোর্ড প্রশ্ন সলভ হয়েছে, এই দুইটা বোর্ড প্রশ্নের মাধ্যমে যে শর্টকাট টেকনিকগুলো তোমরা দেখেছো অবশ্যই নোট ডাউন করে প্র্যাকটিস করবা। আমি আগামী আরো একটি বোর্ড প্রশ্ন সলভ করাবো। এই তিনটি বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে যে শর্টকাট টেকনিকগুলো শিখবা কিংবা শিখেছো এইগুলো থেকে তোমাদের পরীক্ষার সেন্টারে আসা প্রশ্নটা ইজিলি সলভ করতে পারবা। তো তোমরা যারা ক্লাসটি করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ, অবশ্যই কমেন্টসে জানাবা ক্লাসটি কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।